প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদে আছো, সবার সার্বিক মঙ্গল কামনা করছি। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। তোমাদের সাথে আজকে আমি অ্যানাটমি, প্লান্ট অ্যানাটমি, ওয়ালাইকুম আসসালাম, ও ভ্রূণ বিজ্ঞান, প্লান্ট অ্যানাটমি অ্যান্ড এমব্রায়োলজি, এই পেপারটার রিভিশনমূলক আলোচনা করব। কারণ তোমাদের সেকেন্ড ইয়ারের ক্লাস মোটামুটি শেষ হয়ে গেছে, যার জন্য এই চ্যাপ্টারগুলি নিয়ে আমি রিভিশনমূলক আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম। তো প্লান্ট অ্যানাটমি ও ভ্রূণ বিজ্ঞান এই পেপারের প্লান্ট অ্যানাটমি অংশের আমি এর আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে সংক্ষিপ্ত আকারে রিভিশনমূলক আলোচনা করব, যার একটা ছিল কোষ ও কোষ প্রাচীর, আরেকটা ছিল ভাজক টিস্যু। তো প্রথমেই কোষ ও কোষ প্রাচীর, সেল অ্যান্ড সেল ওয়াল, এইটার সংক্ষিপ্ত আকারে কোন কোন জিনিসগুলি, কোন পয়েন্টগুলি তোমরা গুরুত্ব দিয়ে পড়বে সেগুলা সম্পর্কে একটু ধারণা দেব। তো প্রথমেই কোষ, সেল। তো কোষ কি সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে, এবং তোমরা সেই আগে থেকে কোষ কি সেই সম্পর্কে তোমরা জেনে আসছো। কি সংক্ষেপে যদি আমি বলি, কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ্য পর্দা দিয়ে পরিবেষ্টিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট। এটি বলতে আমরা কোষকে বুঝাই। এবং কোষ তথা সেল, ল্যাটিন শব্দ সেল, যার অর্থ হলো ফাঁকা স্থান। এরপরে কোষবিদ্যা কি সেটা সম্পর্কেও তোমরা নিশ্চয়ই পড়েছ, যে জীববিজ্ঞানের যে শাখায় কোষের পদার্থিক বা ভৌত ও রাসায়নিক গঠন, জৈবিক কার্যাদি বিকাশ, ওয়ালাইকুম আসসালাম, পরিস্ফুটন, বিভাজন দ্বারা নবীন কোষের উৎপত্তি প্রভৃতি বিষয়ে গবেষণা কোষবিদ্যা, ইংরেজিতে সাইটোলজি। যে সাইটোলজি শব্দটা দুইটা গ্রিক শব্দের, একটা হলো কাইটোস, অর্থ হলো ফাঁকা আধার বা পাত্র, আর লজি অর্থ জ্ঞান, সেখান থেকে এই শব্দটার উৎপত্তি। এছাড়া আমরা জানি যে কোষের মৌল গঠন উপাদান হলো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম শব্দটি থেকেই সাইটোলজি শব্দের উৎপত্তি। এছাড়া আমাদের এখানে সিলেবাস অনুযায়ী জীবকোষের প্রকারভেদ, জীবকোষ কত প্রকার সেটাও জানতে হবে। তোমরা নিশ্চয়ই এটা পড়েছ যে জীবকোষকে নিউক্লিয়াসের গঠন প্রকৃতি, কোষ বিভাজন, শারীরবৃত্তীয় কার্যকলাপ এবং বিভাজন প্রক্রিয়ার উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা হয়। আমরা জানি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। তোমরা জেনেছ আদি কোষ আর প্রকৃত কোষ। আদি কোষ কি তোমরা জানো নিশ্চয়ই, যে কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না, আর প্রকৃত কোষ যার সুসংগঠিত নিউক্লিয়াস থাকে। এছাড়া শারীরবৃত্তীয় কার্যকলাপ এবং বিভাজন প্রক্রিয়ার ভিত্তিতেও কোষকে দুই ভাগে ভাগ করা হয়। আমরা এর আগে তোমরা জেনেছ, একটা হলো দেহকোষ আর একটা হলো জনন কোষ। যে কোষ জীবের দেহ গঠন করে, জনন কাজে অংশ নেয়, তাই দেহকোষ। আর যে কোষ জনন কাজে অংশ নেয়, দেহ গঠন করে না, তাই হলো জনন কোষ। তো এই ধারণাগুলি তোমরা, এই পড়াগুলি তোমরা পড়বে। এছাড়া দেহকোষ এবং জনন কোষের মধ্যে পার্থক্য, আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, পার্থক্য দুটাও দেখে রাখবে আশা করি।
তারপরে আমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশ হলো কোষ প্রাচীর, সেল ওয়াল। কোষ প্রাচীর আমরা জানি যে প্রাণহীন জড় বস্তু দ্বারা গঠিত উদ্ভিদ কোষের বাইরের আবরণটাই হলো কোষ প্রাচীর, যেটা 1665 সালে রবার্ট হুক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করে। তো এই কোষ প্রাচীরের তোমরা নিশ্চয় পড়েছ এবং গুরুত্ব দিয়ে যে জিনিসগুলো পড়বে সেটা হলো কোষ প্রাচীরের ভৌত গঠন, যেখানে আমরা জানি যে গঠন পরিস্ফুটন ভিত্তিতে উদ্ভিদের কোষ প্রাচীরের 3টা স্তর বা অংশ: মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর। এছাড়া কোষ প্রাচীরের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, অর্থাৎ এই যে 3টা স্তর সম্পর্কে আমরা জেনেছি। মধ্যপর্দা, তাতে কি কি রাসায়নিক উপাদান নিয়ে গঠিত, প্রাথমিক প্রাচীর কি রাসায়নিক উপাদান নিয়ে গঠিত, এবং সেকেন্ডারি প্রাচীর কি রাসায়নিক উপাদান নিয়ে গঠিত। আর পড়তে হবে কোষ প্রাচীরের কাজ, কোষ প্রাচীর কি ভূমিকা পালন করে, কি কাজ করে থাকে। তো এইগুলা তোমাদের এই চ্যাপ্টারের অংশবিশেষ। এছাড়া এই চ্যাপ্টার থেকে তোমাদের আরও যে কয়েকটা জিনিস নিশ্চয় তোমরা পড়েছ এবং পড়তে হবে, সেটা হলো কোষীয় যে ক্ষুদ্রাঙ্গ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষুদ্রাঙ্গ। একটা হলো ক্লোরোপ্লাস্ট, যেটা প্লাস্টিক যে 3 প্রকার তার একটা প্রকার ক্লোরোপ্লাস্ট। তার গঠন কাজ, সূক্ষ্ম গঠন কাজ। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া আরেকটা ক্ষুদ্রাঙ্গ, গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুল। এই ক্ষুদ্রাঙ্গ একটা ক্ষুদ্রাঙ্গ লাইসোজোম। তাহলে ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বস্তু, লাইসোজোম, এই ক্ষুদ্রাঙ্গগুলির সূক্ষ্ম গঠন এবং কাজ তোমাদের এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ পাঠ। এছাড়া নিউক্লিয়াসের গঠন কাজ, সেটাও তোমাদের পড়তে হবে। নিউক্লিয়াসের মধ্যে আরেকটা কোষের গুরুত্বপূর্ণ অংশ হলো ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভৌত গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, এই 2টা অংশ তোমরা একটু জেনে নিবে। এছাড়া সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে যে ক্রোমোজোম যে প্রকারভেদ আছে, যেমন মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এই কয়টা জিনিসও একটু দেখে রাখবে। তারপরে এই চ্যাপ্টার থেকে আর গুরুত্বপূর্ণ অংশের মধ্যে কোষ প্রাচীরের প্রকৃতি ও ধর্ম, যেটা আমি তোমাদেরকে যে বইয়ে রেফারেন্স দিয়েছিলাম সেটা হলো প্লান্ট অ্যানাটমি ও ভ্রূণ বিজ্ঞান, লেখক জীবন কৃষ্ণ সাহা, সেটা যার 65 পৃষ্ঠায় কোষ প্রাচীরের প্রকৃতি ও ধর্ম তোমরা দেখে রাখবে। এছাড়া এই পৃষ্ঠায় কোষ প্রাচীরের কাজ উল্লেখ আছে, যেটা আমরা আগেই উল্লেখ করেছি যে কোষ প্রাচীরের কাজটা এই বইয়েরই 19 পৃষ্ঠায়ও আছে। 2টার যে কোনো একটা শিখলেই চলবে। কোষ প্রাচীরের কাজ, গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে যদি একটু ধারণা দেই, এটা বাইরের আঘাত থেকে প্রোটোপ্লাজমকে রক্ষা করে, কোষের আকৃতি দান করে, নির্দিষ্ট আকৃতি বজায় এবং শক্তি প্রদানে ভূমিকা পালন করে, পানি, খনিজ লবণ শোষণ পরিবহনে কাজ করে থাকে, বিভিন্ন পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে, কোষ হতে কোষান্তরে নানান ভাইরাসের চলাচলের পথরূপে প্লাজমোডেজমাটাকে গণ্য করা হয়ে থাকে, বহি ও অন্ত উদ্দীপনায় পরিবাহক রূপেও প্লাজমা, এগুলা হলো উল্লেখযোগ্য কোষ প্রাচীরের কাজ। আচ্ছা, এছাড়া এই চ্যাপ্টার থেকে আরেকটা অংশ পড়বে, 66 পৃষ্ঠায় আছে, কোষ প্রাচীরের উৎপত্তি ও বিকাশ। কোষ প্রাচীর আমরা জানি যে
উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের টেলোফেজ দশার শেষে সাইটোকাইনেসিস পদ্ধতিতে যখন দুইটি অপত্য নিউক্লিয়াসের মধ্যস্থলে কোষ প্রাচীর সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা যাক, সেটাও তোমরা পড়বে এই চ্যাপ্টার থেকে। আর একটা অংশ পড়বে, সেটা হলো কোষ প্রাচীরের বিভিন্ন প্রকার স্থূলীকরণ। কোষ প্রাচীরের স্থূলীকরণ আমরা জানি যে কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীরের তল এলাকার বৃদ্ধি বন্ধ হবার পর কোষের দ্বিতীয় প্রাচীরের স্তর প্রাথমিক প্রাচীরের উপর জমা হয়, যেখানে সেলুলোজ, লিগনিন, কিউটিন, সুবেরিন এগুলি গৌণ প্রাচীরের উপাদানগুলো প্রাথমিক কোষ প্রাচীরের উপর সঞ্চিত হয়, ফলে কোষ প্রাচীরের স্থূলীকরণ ঘটে। এছাড়া কোষ প্রাচীরের স্থূলীকরণ উপাদানগুলো কোষ প্রাচীরে সমানভাবে স্তরায়িত হয় না, সমানভাবে জমা হয় না। তার ফলে কোষ প্রাচীরে কিছু কিছু অংশ স্থূল হয় আর অন্য অংশগুলো পাতলা থাকে। ওয়ালাইকুম আসসালাম। প্রাচীরের ওই প্রকার অনিয়তভাবে স্থূলীকরণের ফলে কোষ প্রাচীরের ভিতর গাত্রে নানা ধরনের অলঙ্করণের সৃষ্টি হয়, যেমন বলয়াকার, সর্পিল আকার বা পেঁচানো, সোপান আকার, জালক আকার, কূপযুক্ত ইত্যাদি। তো এই জিনিসগুলিও তোমাদের কোষ প্রাচীরের বিভিন্ন প্রকার স্থূলীকরণের মধ্যে পড়তে হবে, কারণ এইটা পরীক্ষার প্রশ্নের মধ্যে আসতে পারে যে কোষ প্রাচীরের স্থূলীকরণ সংক্ষেপে বর্ণনা করো। তাহলে এখানে এই কয়েক প্রকার, এছাড়া অন্যান্য প্রকৃতির স্থূলীকরণও আছে, কোষ ক্রাসুলি, তারপরে হলো গডুল গঠন ইত্যাদি। এই জিনিসগুলো এই কোষ প্রাচীর থেকে পড়তে হবে।